মাহিরের কথায় তুফার চোখ চকচক করে উঠল। নিবাসে নতুন একজন সদস্য যুক্ত হয়েছে সেটা সে জানে, তবে এখনো যাওয়া হয়ে ওঠেনি, তাই সরাসরি দেখা হয়নি। ননদের বিয়ে নিয়ে দুপক্ষের আসা যাওয়া, আলোচনা, অতিথি সমালোচনা এসবে মহাব্যস্ত। উপরন্তু সংসারের বড় বউ সে, দায়িত্বের ভার বেশি। বিকেলে সুখের সাথে কথা হয়েছিল, তাকে নিবাস থেকে বর্ণসহ ক্যাছেল এ নিয়ে গিয়েছে। বর্ণ 6 দিন পেরোলো, এখনো নিবাসে নিয়ে যায়নি। শাড়ির আঁচল গলিয়ে উন্মুক্ত পিঠে পুরুষালী আঙুলের স্পর্শে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল যেন। দম আটকে মাহিরের মাথার চুল খামছে দরে তুফা। চেহারার অবস্থা নাজেহাল। মাহির হাসল, এক হাতে তুফার ঠোঁট ছুঁয়ে আবেশিত কণ্ঠে শুধালো, যাবেও বাড়ি? যাওয়ার বায়না ধরার আগেই মাহির প্রশ্নটা করে ফেলল। তুফা উপনিস মাথা জাগায়। মাহির বলল, তাহলে তো আমি যা চাই তা দিতে হবে জান। মাহিরের হাবভাব দেখে টক গিলল তুফা। নজর নামিয়ে ঠোঁট টিপে হেসে প্রশ্ন করে, কি চান? আলো নিভু গেলে ফট করে মাহির তুফাকে শুইয়ে দিয়ে নিজের ভার ন্যস্ত করে তার উপর। ঠোঁটে ঠোঁট রেখে প্রলম্বিত চুম্বন এঁকে গলায় মুখ ডুবিয়ে কানে কানে বলল, এই মুহূর্তে তোমাকে। একটা ছোট্ট বেবির আবদার করতে চেয়েও সাহসের অভাবে করা হলো না আর। অনেক আগে থেকে দুজনের কম চেষ্টা করেনি, মাঝে মিসক্যারেজ হয়েছে 2বার। তুফা নিজেও এই নিয়ে হীনমন্যতায় ভোগে। মাহিরের দিকে তাকাতেই সময় সময় বুকটা খা খা করে, কিন্তু তার চেয়ে কিছু করার নেই, সব সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে, যদি তিনি চায়। সেদিন বর্ণ তপ্ত মেজাজ নিয়ে নিজ রুমের ব্যালকনিতে ছিল। মেজাজটা সগুণ চড়িয়ে দিল রন এসে দাঁড়ায় সেখানে। বর্ণ শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলল, পারমিশন ছাড়া রুমে ঢুকেছিস কোন সাহসে? দোয়ার অন বিয়ে সেকেন্ড অনে। মাথা চুলকে রন হাসল প্রসূত ঠোঁটে। বর্ণর রাগি রাগি কঠিন মুখায়ব উপভোগ করতে খারাপ লাগছে না। বলো, দেখেছিস মম তোর চেয়ে আমায় বেশি ভালোবাসে। কদিন পর আমার সামনে তোকে চিনতেই পারবে না। হাত মুঠোবন্দি করে চুপ করে রইল বর্ণ। রেলিংয়ে মুষ্টিবদ্ধ হাতটা আলতো চাপড়ে রাগ সংবরণের চেষ্টা করছে। আর চোখে সেই চঞ্চল হাতের দিকে চেয়ে রন ফের বলল, তার উপর যদি মুখোশের আড়ালে থাকা তোর অন্য রূপটা টেনে হিঁচড়ে সামনে আনি, তখন মমের রিয়াক্ট কেমন হবে ভাব একবার। খুন করব। থমথম গলায় রন অপ্রস্তুত গলায় বলল, মুহূর্তেই অপর পক্ষের মুষ্টিবদ্ধ হাতটা সোজা নাক বরাবর এসে লাগলো রন। মৃদু আর্তনাদ করে এক ধাপ পিছিয়ে গেল সে। ঠোঁটের উপর হাত উঠে যায় আপনা আপনি। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসেছে। বর্ণ অগ্নি দৃষ্টি মেলে চেয়ে আছে। পারলে চোখের পপকে এখনই ভস্ম করে দেয় রনকে। রনটা জিভ দিয়ে ঠোঁটের এক পাশে রক্ত চেটে বলল ব্যথাতুর গলায়, আই ওয়াজ জাস্ট কিডিং ইয়ার। বর্ণ নিস্তব্ধ। পূর্ণ দৃষ্টি মেলেও অদৃশ্য চেয়ে ফুসকে। খানিক পর রন আবদার রাখে, আমার ক্ষমতা তো শেষ, তোর তো বেঁচে আছে এখনো, জানা আমার বাচ্চাগুলোকে নিয়ে আয়। নারীদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর, ভবিষ্যতে মমের পছন্দ মতো একজন। বর্ণ দৃষ্টি প্রত্যাখ্য করে থেমে গেল সে। গলা পরিষ্কার করে বলো, মম বলে দিয়েছে আমি তোর 2.5 মিনিটের বড়, এভাবে বাঘের মতো তাকাস কেন? বর্ণ এই পর্যায়ে মুখ করল না, তবে ফোনে দেখালো কিছু একটা। এরপর ঠোঁট বাঁকিয়ে বলল, পথে ঘাটে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে এসেছিস, যা বাবার দাবি নিয়ে সোজা এনকাউন্টারে মরবি। রনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লোকে বলে রক্তের টান চম্বুককেও হার মানায়। আসলেই বাচ্চার মাদের প্রতি তার কোনো কালেই তেমন আগ্রহ না থাকলেও 4 সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না সে। প্রভাবশালী বাপের মেয়েদের জীবনসঙ্গী করেছিল, ঠেকিয়েছে, মিথ্যা পরিচয়ে বিয়ে করেছে, এই অপরাধে না জানি কত রকমের কেস ঠুকেছে। অন্যান্য বিষয় আর যাই হোক, এই মহাবিশ্বে নারী বিষয়ক আইন ভীষণ কড়া। রন ঠিক করল, বর্ণর হাতে পায়ে ধরে বাচ্চাদের তার কাছে চুরি করে হলেও এনে দিতে বলবে। কিন্তু কোন পরিচয়? তার অতীত তো বড্ড তিক্ত। সেসব শুনলে সবাই থু ছিটাবে নিঃসন্দেহে। 2 ভাইয়ের কথায় কথায় এক পর্যায়ে বর্ণ পুনরায় আক্রমণাত্মক হয়ে হাত উঠাতেই আইজা পিছু থেকে আর্তনাদ করে উঠলেন, কি করছো বর্ণ? ওকে মারছো কেন? আইজা কাছে এসে রনকে দেখতে আঁতকে ওঠে। ঠোঁট ফুলে লাল হয়ে গেছে তার। ভদ্রমহিলার কেন যেন মনে হলো ইতিপূর্বে বর্ণ এক দফা রনের গায়ে হাত তুলেছে।
তপ্ত শ্বাস ছেড়ে হতাশ চোখে এক পলক বর্ণকে দেখে রনকে টেনে নিয়ে চলে গেলেন তিনি। যেই দৃশ্যটা বন্যর চোখে জ্বালা ধরিয়ে দিল। এর কিছু মুহূর্ত পরই সুখে আঁকড়ে ধরে নিবাস ছেড়ে বেরিয়ে এসেছে বন্য। আজও ফিরেনি। আইজা কাঁদতে বসেছে। আজাদ সাহেবকে অনুরোধ করেছে ছেলেকে ফিরিয়ে আনতে। তিনি আশ্বস্ত করেছেন, চাপ নিও না, সে শীঘ্রই ফিরবে। বন্য কথা বলছিল কারো সাথে। সুখ তখন রুমে, ভিডিও কলে আম্মু। আম্মুর আশেপাশে থেকে স্ক্রিনে উকিঝুঁকি মারছেন ওরা। ও বাড়ি ফেরার সময় তার জন্য কি কি নিতে হবে তার লম্বা লিস্টও পেশ করেছে ইতিমধ্যে, যার অধিকাংশই স্কিন কেয়ার প্রোডাক্ট। এই বয়স থেকেই রূপচর্চার ভারী সচেতনতা অবলম্বন করে সে। সুখ হাসি মুখে মেনে নিচ্ছে সব। দীর্ঘলাপ শেষ করে ফোন রেখে ব্যালকনিতে একবার উকি দিল। না, বন্যর কথা এখনো শেষ হয়নি। পাশে আইস কিউবে নজর যেতেই দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। একটা কিউব তুলে নিয়ে পা টিপে টিপে বন্যর পিছু এসে দাঁড়ালো নিঃশব্দে। তার পরিকল্পনা ছিল বন্যর শার্টের ভেতরে কিউট ছেড়ে দিয়ে সোজা পালিয়ে যেতে আসবে। কিন্তু বিধি বাম, চাহিদা মতো বন্যর পরনের শার্টের ভেতরে কিউব ছেড়ে পালিয়ে আসতে নিলে হাতের কবজি চেপে ধরে লোকটা। সুখের অবস্থা ছেড়ে দেয় পর। কেঁদে বাঁচি। বউ কষ্টে ছটফট করে, হাত পা সব টানাটানি ছোড়াছুড়ি করেও নিজেকে ছাড়াতে পারল না। অন্যদিকে বনের প্রতিক্রিয়া নির্বিকার। সে যে সুখের হাত আঁকড়ে আছে সেটা নিজেও জানে না। ভাবটা এমনই। দিব্যি ফোনে কথা বলছে এক ধ্যানে। ফোনের ওপাশের কাজে সমাপনী ঘোষণা করে সুখকে নিকটে টেনে এনে রেলিংয়ে চেপে ধরে দুহাতে বন্দিনী করে নিল বর্ণ। দুষ্টু হেসে বলল খোঁচা দিয়ে, সুইটহার্ট, কি মতলব? এমন সুদর্শন একজনকে রুমে একা পেয়ে ইভটিজিং করার লোভ সামলাতে পারছিলেন না বুঝি? নট ব্যাড। সুখ আর ছটফট করছে না এবার। এদিক ওদিক নজর লুকোচ্ছে। বন্য এক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে বুড়ো সংকুচিত করে নিল। সুখের শুকনো চঞ্চল ঠোঁটটা সহ্য হচ্ছে না। নিঃশব্দে ফুলের গলায় মুখ ডুবিয়ে দিল পুরুষটা। সুখ শ্বাস আটকে খেই হারিয়ে দুহাতে ঝাপটে ধরে তার গলা। এতে বন্য আরো উন্মাদ হলো। ঠোঁট চেপে ধরল সুখের উন্মুক্ত ঘাড়ে। ঝরঝর চুলের মাতোয়ারা গ্রানে নেশাগ্রস্তর মতো শ্বাস টেনে বলল, কি এমন মাখিস চুলে যা পৃথিবীর সব নেশাকে পিষ্ট করে দেয় মুহূর্তে? কি মিষ্টি গন্ধ। বলার ফাঁকে একসময় ঘাড়ে দাঁত বসিয়ে দিতেই কোকিয়ে ওঠে সুখ। খামচে ধরে শক্ত করে। এতে নখ বিঁধে যায় বন্যর ঘাড়ের পিছে। অথচ পুরুষটার কিছু এলোগেলো না বিশেষ। দাঁত বসিয়ে দেওয়ার জায়গায় ভেজা চুল গিয়ে মুখ তুলল। ততক্ষণে সুখের চোখ ভিজে উঠেছে। অশ্রুতে টলমল করছে দু চোখ। বন্য সেদিকে তৃষ্ণার্ত পথিকের মতো চেয়ে রয় অপলক। ওই চোখের গভীরে সে বারে বারে ডুবে যায়। একবার ওই চোখের কথা স্মরণ হলে পৃথিবীর সব সৌন্দর্য ফিকে হয়ে আসে নিমিষে। তখন হারিয়ে ফেলে পথ, ভুলে যায় গন্তব্য। অথচ সে চেয়েছিল ফুল একাই ডুবুক তার মাঝে, তাকে ভালোবেসে দিশেহারা হোক, গন্তব্য ভুলে যাক, ছটফট করুক অব্যক্ত যাতনায়। আর সে দূর থেকে তার ভালোবাসার অথৈ সাগরে ফুলের ডুবে মরা দেহকে উপভোগ করবে, তৃপ্তির হাসি ফোটাবে ঠোঁটে। অথচ সময়ের পরিক্রমায় সব চাওয়া তার দিকেই প্রত্যাবর্তন করল। বোবা ফুলের মাঝে সে নিজেকে হারিয়ে ফেলল পুরোপুরিভাবে। ফিরে আসার কোনো পথ অবশিষ্ট নেই। সুখের চোখে পাহাড় সমান অভিযোগ। অভিমানীরা ছোটাছুটি করছে তখন। নিশ্চুপ অশ্রুসিক্ত চোখে গড়িয়ে পড়তে যাওয়া পানি ঠোঁটের স্পর্শে শোষণ করে নিয়ে বর্ণ আকম্মত শক্ত করে জড়িয়ে ধরল সুখকে। এতটা শক্তভাবে যে সুখের দম বন্ধ হয়ে আসতে চায়। ক্ষমতা বলে যদি এই মুহূর্তে ফুলকে বুকের ভেতর ঢুকিয়ে বন্দি করে রাখা যেত, বন্য বোধহয় তাই করত। ছেড়ে দিয়ে দুহাতে তার মুখটা আগলায় তুলে কপালে কপাল ঠেকায় বন্য। সম্মোহনী সুরে এতক্ষণ মুখ খুলল। চোখে এত মায়া নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে বুক কাঁপে না? না, ইচ্ছে তো করে তোকে লকেট বানিয়ে বুকের বাপাশে রেখে দেই। ভালো হতো না তখন? দূরে গিয়েও উঠোয়ার তোকে এক ঝলক দেখার স্বাদ হলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে আসতে হবে না। একটু ছুঁয়ে দেখার অবাধ্য যন্ত্রণায় হৃদয়ও ছটফট করবে না। সেদিনের এইটুকু বাচ্চা কি হাল করে ছেড়েছিস আসফিয়ান বর্ণ। একবার চোখ মেলে চেয়ে দেখ। পুনরায় সুখের চোখে অশ্রু জমে। এটা ব্যথার বহিঃপ্রকাশ নয়, এর নাম আনন্দ অশ্রু। বর্ণ বুড়ো আঙুলে অশ্রু মুছে দিয়ে হুঁশিয়ারি দিল, বউ, নব।
এই চোখ যখন তখন ভিজবে, যখন আর এই মুহূর্তে আমি চাইব। এই বাইরে এক বিন্দু অশ্রু যেন বরবাদ না হয়। খুন করে ফেলবো কিন্তু। সুখ আজ ধার ধারল না এসব হুঁশিয়ারি। সামনের বেপরোয়া পুরুষটির বুকে হামলে পড়ে বুকে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে মানা করেছি। না, জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে থুতনিতে চুমু খেলো বর্ণ। সুখ ইশারায় বুঝায়। হাতে হাত রেখে একসাথে স্বপ্নের পথে হেঁটে যাওয়ার ফাঁকে মাঝ রাস্তায় হাত ছেড়ে দেবেন না তো? কথাগুলো বর্ণর বুকে গিয়ে ছুরিঘাতের মতো বিঁধল না তো? কে জানে। তবে সে ডোক গিলল। নিশ্চুপে বউয়ের পুরো মুখে অধরের বিচরণ চালিয়ে অধর দিয়ে তার মনে সৃষ্টি সংশয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করল। এরপর কোলে তুলে নিল নীরবে। ভালোবাসার সংজ্ঞা সে জানে না। কবি সাহিত্যিকের মতে ভালোবাসার উক্তিও জাহির করতে পারে না। শুধু এটুকুই বলতে পারে, ইউ আর অনলি মাইন, নো স্যাক্রিফাইস, নো গিভিং আপ। সুখকে কোলে রেখেই ক্যাসেল থেকে বেরিয়ে এলো পর্ণ। ডান দিকে হাঁটা ধরল। ক্যাসেলের পাশ ঘেঁষে বয়ে যাওয়া ইয়াবড় নদী। নদীর তীর ফুলে বেলুনে ঝিনুক বাতিতে সাজানো। আধারের রাত, চাঁদের নরম আলোয় খোলা আকাশের নিচে কি সুন্দর মনোরম সৃষ্ট। চোখ জুড়িয়ে গেল সুখের। বিমুগ্ধ চেয়ে রইল। বর্ণ চোখ নামিয়ে একবার সুখের দৃষ্টি অবলোকন করে আবার নজর সামনে স্থির করল। অন্যদিন হলে নির্ঘাত হুমকি দিয়ে উঠত। বউফুল, যন্ত্রণায় দগ্ধ হওয়ার সাজ জেগেছে? নিষেধ করেছি না, কোনো জিনিসের দিকে এমন মনোমুগ্ধ হয়ে তাকাবি না। হিংসে হয় আমার, বুঝিস না? ওই দৃষ্টি শুধু এবং শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ। এতে কোনো মানুষ বা জিনিসের হস্তক্ষেপ আসফিয়ান বর্ণ বরদাস্ত করবে না। তবে আজ এমন কিছুই বলবো না। কিন্তু মুখটা সুখের কানের গোড়ায় নামিয়ে লতিতে ইঁদুরের মতো কামড়ে দিয়ে সতর্ক করে দিল যেন। সুখ ঠোঁট উল্টায়, দৃষ্টি ঘুরায় বর্ণর মুখে। পুরুষটা ভীষণ অনুভূতিশূন্য আর নিষ্ঠুর। কখন না জানি সাজানো স্পটের সব ছিঁড়ে এক জায়গায় ছুরি মেরে তাকে সামনে বসিয়ে উভ্রান্তের মতো বলে, এখন আর নিষ্পলক চেয়ে থাকার মতো কোনো জিনিস অবশিষ্ট নেই ফুল। এবার আমাকে দেখ, তাকিয়ে থাক, নজর সরাস না যেন। পাগলামিগুলো খুব একটা বিরক্তি লাগে না সুখের, ভালো লাগে ভীষণ। কিন্তু মানুষটা নিজের উপর নিয়ন্ত্রণ হারালে আশেপাশের অক্ষত জিনিস চোখের পলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার রোগ আছে, যা ভীষণ ভয় পায় সুখ। ঘাটে তরি বাঁধা আছে। তরিটা রূপালি ঝিনুক আলোয় তারার মতো মিটমিট হাসছে মনে হলো। বন্য সুখকে নিয়ে সেখানে ওঠে, পরে তাকে নামিয়ে দেয়। সুখ আশেপাশে চেয়ে রেখে নৌকায় এক কোণে বন্যর গিটার আর একগুচ্ছ গোলাপ দেখতে পায়। চোখে প্রশ্ন নিয়ে তাকায়। বন্য ততক্ষণে গোলাপগুচ্ছ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসেছে সামনে। ফুলগুলো এগিয়ে দিয়ে ধীরে বলল মৃদু হেসে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে ফুল। সুখ চমকায়, থমকায়। আজ তো ভালোবাসা দিবস নয়। চোখে প্রশ্ন রেখেই একরাশ উচ্ছ্বাস নিয়ে ফুল হাতে নেয় ফুল। দিবস না হোক, কিন্তু তার ছুরি প্রতি মুহূর্ত ভালোবাসায় পরিপূর্ণ। বর্ণ বুঝে তার অব্যক্ত প্রশ্ন। সুখকে কাছে টেনে কোমর জাপটে ধরে উদরে মুখ গুজে সয়ে নেয় সুখ। চুলে হাত রেখে বুলিয়ে দেয়। বর্ণ উন্মত্ত হয়ে বলল হঠাৎ, ভাগ্যিস আজকের ওই দিন ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিলি ফুল। ভাগ্যিস সেদিন অকপটে স্বীকার করেছিলি আমাকে ভালোবাসার ভুলটা করে ফেলেছিস। আমার নিরুত্তাপ হৃদয় তুই এসে জলোচ্ছ্বাস সৃষ্টি না করলে হয়তো ভালোবাসায় এত সুখ আছে কখনো জানতেই পারতাম না। ভাগ্যিস তুই এসেছিলি ফুল, আমায় ভালোবাসা শিখিয়েছিলি। শুকিয়ে যাওয়া ঘাটা যেন পুনরায় থকথকে হয়ে উঠল বহুদিন পর। চোখের সামনে সেদিনের দৃশ্যপট ভেসে উঠতে দম আটকে শক্ত হয়ে দাঁড়ালো সুখ। ছলছল চোখে দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে স্থির হয়ে রইল। বর্ণর মাথায় ভালোবেসে যত্ন দিয়ে বুলিয়ে দেওয়া হাতটা থেমে যেতেই সে মুখ তুলল। উঠে সুখের মুখোমুখি হলো। বউয়ের অভিমানী মুখটা নিজের দিকে ঘুরিয়ে ফের বলল, গলার কাছে চাকু ধরে বর্ণের মুখে নত শিকারের যে একটি মাত্র শব্দ আজ পর্যন্ত কেউ ফোটাতে পারেনি, সে স্বেচ্ছায় প্রতিনিয়ত তোর সামনে হার মেনে নেয় ফুল। আজও বলেছে সেদিনের জন্য। একটু থেমে, সরি তো লক্ষ্মীপো। সুখ প্রতিক্রিয়া দেখালো না। ঠোঁট কামড়ে ধরে শান্ত দিঘির মতো স্তব্ধ হয়ে রইল কেবল। বর্ণ কাছে টেনে নিয়ে পরবর্তীতে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিল অদ্ভুত কায়দায়। নারীদের এই এক সমস্যা, পুরুষ একটু ভালোবাসা দেখালেই তারা গলে যায় মোমের মতন।
জলে পা ডুবিয়ে বসল সুখ, পাশাপাশি তার একান্ত পুরুষের উপস্থিতি। বন্যর হাতে গিটার, গিটারে আলতো হাতে একবার ছুঁয়ে দেয় সে। দীর্ঘ ১.৫ বছরের অবরুদ্ধ অন্ধকারের প্রতি মুহূর্তের সাক্ষী এই গিটার। তখন মাথায় হাত বুলিয়ে আঁচলের নিচে লুকিয়ে রাখতে মা ছিল না পাশে তার। বটবৃক্ষ হয়ে ছায়া দিতে বাবাও ছিল না, ভাই বোন কিংবা ফুল, কেউ না। শুধু এই নির্জীব গিটারই তার সঙ্গী হিসেবে জড়িয়ে গিয়েছিল কিভাবে যেন। বর্ণ ক্রূর হাসে ঠোঁট বাঁকিয়ে, আর চোখে একবার গিটারের দিকে তাকায় সুখ। বর্ণ এই গিটারকে এত আগলে আগলে কেন রাখে সে জানে না, তবে নারীদের চেয়ে এই গিটারকে বড্ড হিংসে হয় সুখের। সময় সময় মনে হয় বর্ণ তার চেয়ে বেশি ওই নিষ্প্রাণ বটগাছটাকে বেশি প্রাধান্য দেয়। ভাবনার মাঝে কখন যে বর্ণর বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখেছে বুঝতেই পারল না সুখ। চোখ নামিয়ে কাঁধে আছড়ে পড়া সুখের দিকে চেয়ে মাথায় ঠোঁট চেপে রাখে বর্ণ। এই বোবা ফুলটাকে যত আদরই করা হোক না কেন, তৃষ্ণা কভু মেটে না তার। হাওয়ায় মৃদু ছন্দ, মস্ত বড় আকাশে এক টুকরো চাঁদ, ভুবনে সেই চাঁদের স্নিগ্ধ আলো, সব মিলিয়ে রোমাঞ্চকর এক পরিবেশের সৃষ্টি হয়েছে। এসবের সাথে তালে তাল মিলিয়ে গিটারের টুংটুং শব্দ ভেসে বেড়ায়, সেই সাথে আসফিয়ান বর্ণর প্রতি মধুর কণ্ঠ। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। মায়রার প্রচুর কাজ বেড়েছে ইদানিং, জেসি মা হতে যাচ্ছে, খুব বেশি দেরি নেই আর। এই তো সামনের মাসের ২৪ তারিখ ডেলিভারি ডেট দিয়েছে ডক্টর। তাকে সাবধানে সামলে রাখতে মাথায় কত দায়িত্ব, দুশ্চিন্তা, সংসারের ভার তো আছেই, উপরন্ত মেয়ে বড় হচ্ছে। জেসিকে যথাসাধ্য হাঁটা চলায় থাকতে বলা হয়েছে। ড্রয়িং রুমে ঈষৎ উঁচু পেট নিয়ে ছোট ছোট কদম ফেলে হাঁটছে সে, বিড়বিড় করে নিজ মনে বাবুর সাথে কথাও বলে ক্ষণে ক্ষণে। মায়েরা রান্নাঘর থেকে ছুটে এলো ডোর বেলের শব্দে, ব্যস্ত হাতে দরজা মেলে সামনের অপরিচিত পুরুষালী মুখটা চিনতে পারল না সঠিক। সৌজন্য হেসে গম্ভীর গলায় জানতে চাইল, আপনাকে ঠিক চিনলাম না, কাকে চান? অথচ সম্মুখের পুরুষটির মুখ থেকে বের হলো না, কেবল অপলক চেয়ে আছে ক্লান্ত ঘমাক্ত মায়রার মুখশ্রীতে। যথাযথ জবাব না পেয়ে বোধ হয় বিরক্ত হয় মায়রা, তাই তো কুঞ্চিত কপালের ভাঁজ আরও দৃঢ় হয়, যা মুখোমুখি মানুষটারও নজর এড়ায়নি। এবার কিছু বলার মন স্থির করল অন্তগত, তবে এর আগে মায়রার পিছু থেকে ৪.৫ বছরের মীরাক উচ্ছ্বসিত গলায় বলল, আঙ্কেল, তুমি আমার পাপ্পার খোঁজ এনেছো? না, জানো আমার পাপ্পাটা ভীষণ পচ্চা, আমার কাছে আসে না, আদরও দেয় না। মাম্মি বলে পাপা দূর দেশে গেছে আমার জন্য চকলেট আনতে, কিন্তু আমার এসব চাই না তো, আমি শুধু পাপাকে চাই, একবার আসুক শুধু, ছেলেটাকে খুব বকে দেব। এক একটা শব্দ আগন্তুকের বুকে তীরের মতো গেঁথে গেল কিনা বোঝা দেয়, তবে রোদ চশমার আড়ালে থাকা সুচালো চোখ দুটো ছলছল করে ওঠে। দম আটকে আসা একটা অনুভূতি হানা দেয়, সজোরে ডোক গিলল সে। মায়ের অবাক হলো না, মেয়েটা রোজ পাপার জন্য পথ চেয়ে বসে থাকে। অপরিচিত কোনো মুখ এসে বাড়ির দোরগোড়ায় দাঁড়ালেই প্রথমে উচ্ছ্বসিত নিয়ে জানতে চায়, পাপার খোঁজ এনেছো? মেয়ের এসব অবুঝ পানায় পাঁজরটা ছিঁড়ে বেরিয়ে আসতে চায় মায়রার। চোখের পানি তখন বাদ মানে না, যতই সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। জোসেফের জন্য ঘৃণার পারদ বাড়তে বাড়তে তখন আকাশচুম্বী হয়। চাপা শ্বাস ছেড়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় মায়রা। নিজেকে অপরাধী মনে হয় এসব দেখলে। আমার সোনা, মামনের কাছে যাও, উনি পাপার খোঁজ নিয়ে আসেনি। মায়েরা নজর সরিয়ে নেয় অতি দ্রুত। পরবর্তীতে মিরাফের চুপসে যাওয়া ব্যথাতুর মুখশ্রীত আর অশ্রুসিক্ত চোখে চোখ রাখার সাহস নেই যে। ঠোঁট উল্টে পাল্টে ফুঁপিয়ে ওঠে বাচ্চাটা। আগন্তুকের দিকে অভিমানী চোখে চায়। কেন পাপার খোঁজ আনতে পারল না আঙ্কেলটা? আঙ্কেলটা তাকে ছুঁতে হাত বাড়ানোর আগেই খালি হাতে ফিরে যাওয়ার মতো ছুটে চলে গেল মিরাব। মেয়ের আকস্মিক কাণ্ডে সরি বলল না মায়েরা, স্বর গম্ভীর করে বলল শুধু, ছোট বাচ্চা, ওর কথায় কিছু মনে করার প্রয়োজন নেই মিস্টার। আপনি কাকে চান এবার বলুন। পুরুষটা মেকি হেসে জিভে ঠোঁট ভিজিয়ে নিজের পরিচয় দিল, আমি আব্রাহাম রন, রকস্টার আসফিয়ান বর্ণকে চিনেন হয়তো, তার ভাই। ভেতরে ঢুকে কথা বলতে পারি মিস?